গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা হিস্ট্রির আরেকটা ক্লাসে এসেছি। আগের দিন আমাদের হরপ্পা মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতার একটা ছোট ক্লাস নিয়েছিলাম। শুধু ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট সেগুলোই বলেছিলাম। ওটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, সিন্ধু সভ্যতা থেকে যা যা প্রশ্ন আসতে পারে। আজকে প্রথমে একটা ইনিশিয়াল ক্লাসে আমরা জৈনিজম আর বুদ্ধিজম এই দুটোর উপর একটা ছোট্ট করে ক্লাস নিয়ে নিচ্ছি, তোমাদের যাতে সুবিধা হয়। প্রত্যেকটা ক্লাসের উপরে আমরা কিন্তু ইলাবোরেটলি মানে বড়ভাবে পরবর্তীকালে ক্লাস বানাই, ঠিক আছে? এটা জাস্ট আমরা পরিচয় করছি ইতিহাসের বিভিন্ন বিষয়গুলোর সঙ্গে আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো, জৈনিজম বুদ্ধিজম থেকে মোটামুটি দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো এখানে আছে লেখা, তোমরা এখান থেকে লিখে নিতে পারো, অসুবিধা নেই। জৈনিজম বুদ্ধিজম, ঠিক আছে? এখান থেকে দেখো মোটামুটি দু তিনটি প্রশ্ন তো প্রত্যেক বছরই দেয় আর কি। তোমার কোনো বছর দেয়ও না, তার আবার কোনো বছর অনেকগুলো দেয়, ঠিক আছে? আচ্ছা এখান থেকে অনেকগুলো কনফিউজিং, যেমন এবারই 2020-তেই আর কি তোমার যে বিসিএসসি ট্রেনিং হয়েছিল তাতে একটা প্রশ্ন এখান থেকে এসেছিল। এটা অনেকের গন্ডগোল হয়েছে, অনেক কনফিউশন হয়েছে। গৌতম বুদ্ধের জন্মটা কোথায় হয়েছিল, ওর মধ্যে অপশনটা এমন ভাবে দেওয়া ছিল, খুব কনফিউশন হয়েছে। লুম্বিনী উদ্যানে, হ্যাঁ, বৈশাখী পূর্ণিমার দিন লুম্বিনী উদ্যানে নেপালে। অনেকে অপশন করেছে নেপালে, এটাও কিন্তু ঠিক। আবার অনেকে অপশন করেছে তোমার লুম্বিনী উদ্যান, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে? এখন পিএসসি কোনটা সেট করে রাখছে, এটা একটা খুব সত্যি সমস্যার ব্যাপার আর কি, ঠিক আছে? এবার পিএসসি যদি এখন অ্যান্সার কি পাবলিশ করছে, অনেকটা উন্নত হয়েছে পিএসসি ধাক্কা খেয়ে আর কি। আচ্ছা দেখো, জানি আমাদের ক্লাসে প্রথমে আমরা তাহলে আজকে জৈন আর বুদ্ধ এই দুটো সম্বন্ধে একটু ভালো করে জানবো ফর আওয়ার এক্সাম পার্সপেক্টিভ। আচ্ছা দেখো, জৈন ধর্মে প্রথমে দেখো যেটা বলছি, জৈন ধর্মে কিন্তু 24 জন তীর্থঙ্কর ছিল। 24 জন তীর্থঙ্কর এখানে আছে। 24 জন তীর্থঙ্করের মধ্যে দেখো 24 জন তীর্থঙ্করের নামই আমাদের কিন্তু জানার দরকার নেই, আমাদের শুধু এক্সামে যেটুকু আসবে সেটুকু আমাদের পড়লেই হবে। 24 জন তীর্থঙ্কর শুধু আমরা এখানে টোটাল জেনে রাখলাম। নেক্সট হচ্ছে প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ বা আদিনাথ। ঋষভনাথ বা আদিনাথ হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর, ঋষভনাথ বা আদিনাথ। 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর। 24তম এই যে বর্ধমান মহাবীর, 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ। আচ্ছা দেখো, এই তিনজনের সিম্বল গুলো একটু ভালো করে দেখো। সিম্বল গুলো কিন্তু পরীক্ষায় যদি দিয়ে দেয় তাহলে কিন্তু খুব মুশকিল হবে আমাদের, ঠিক আছে? এই যে প্রথমটা হচ্ছে দেখো ষাঁড়, সাপ আর সিংহ, তিনটে আছে কিন্তু, ঠিক আছে? বুল, প্রথমটা হচ্ছে বুল, তারপরে স্নেকস, তারপরে হচ্ছে লায়ন, ঠিক আছে? ষাঁড়, সাপ, সিংহ আছে তোমার, এইগুলো একটু ভালো করে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে আগে, ঠিক আছে? ষাঁড়, সাপ, সিংহ সিম্বল গুলো ভেরি ইম্পর্টেন্ট, সিম্বল গুলো একটু মাথায় রাখতে হবে আমাদের অবশ্যই। তাহলে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ। ঋষভনাথ বা হচ্ছে আদিনাথ, এমব্লেম বা সিম্বল বা এমব্লেম যেটা হচ্ছে বুল মানে ষাঁড় আর কি। আচ্ছা 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর হচ্ছে তোমার বর্ধমান মহাবীর। আচ্ছা বর্ধমান মহাবীরের সিম্বলটা হচ্ছে তোমার লায়ন, লায়ন বা সিংহ যাকে বলা যায়। আচ্ছা বর্ধমান মহাবীরের সময়কালটা 540 থেকে 468 কিন্তু, ঠিক আছে? বর্ধমান মহাবীরের টাইম স্প্যান হচ্ছে 540 থেকে 468। আচ্ছা এখানেও দেখো একটুখানি কনফিউশন হচ্ছে। একটা তো 540 থেকে 468 টোটাল বইতে থাকে, আবার কোন কোন বইতে কি থাকে 599 থেকে 527। এটাও আমি দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ? 599 থেকে 527, এটাও তোমরা নোট ডাউন করে রাখো। যদি অপশনে এইটা না পাও তাহলে এইটা অবশ্যই পাবে আর কি, ঠিক আছে? দ্রুত করে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ইংলিশ মিডিয়াম মানে এনসিইআরটি বইগুলোতে এইটা থাকে, আর আমাদের বেঙ্গলি মিডিয়াম বইগুলোতে এইটা থাকে। দুটোই জেনে রাখলে ভালো, কখন কোনটা দেবে আগে কিন্তু বোঝা মুশকিল। দেখো একটা হচ্ছে তোমার 540 থেকে 468 মানে 500টি, যদি এটা পাও বেশি তাহলে অবশ্যই এটা ঠিক পাবে, আর যদি এইটা পাও এটা থাকলে এটা দেবে না, এটা থাকলে এটা দেবে না, যেটা একটাই হয়তো দেবে, ঠিক আছে? তাহলে 599 থেকে 527 বলি কিন্তু, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে দেখো ব্যাপারটা আমি একটুখানি বলছি তো, মানে যাতে তোমাদের ক্লিয়ার হয়। দেখে নাও, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা তাহলে হচ্ছে তোমার ঋষভনাথ বা আদিনাথ, ওকে? তারপরে পার্শ্বনাথ, তারপরে বর্তমান মহাবীর, ভালো কথা। আচ্ছা এই পার্শ্বনাথ তীর্থঙ্কর কি, এই পার্শ্বনাথের জন্ম হয় হচ্ছে তোমার বেনারসে। ইনি ছিলেন রাজা অশ্বসেনের ছেলে। পার্শ্বনাথের বাবা হচ্ছে অশ্বসেন, ঠিক আছে? বেনারসের রাজা। আচ্ছা হিজ মেইন টিচিংস আছে এখানে বলছে, দেখো যে পার্শ্বনাথের নাকি তোমার প্রধান যে শিক্ষা ছিল সেটা হচ্ছে তোমার অহিংস, সত্য, অচর্য, অপরিগ্রহ, চতুর্জাম অ্যাকচুয়ালি, হ্যাঁ? পার্শ্বনাথের এই চতুর্জাম কনসেপ্টটাকে ধার করে হচ্ছে তোমার বর্ধমান মহাবীর, করে তার সাথে আরেকটা জিনিস যোগ করে সেটাকে করে পঞ্চ মহাব্রত। তাহলে দেখো চতুর্জাম আর পঞ্চ মহাব্রত, চতুর্জামের স্রষ্টা হচ্ছে মানে মূল কনসেপ্টটা পার্শ্বনাথের 23তম তীর্থঙ্কর।
অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ, চারটি। অহিংসা মানে হিংসা না করা, সত্য মানে সত্য কথা বলা, অহিংসা সত্য, অচৌর্য মানে চুরি না করা, আর অপরিগ্রহ মানে দান গ্রহণ না করা। ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে অহিংসা সত্য, অচৌর্য, অপরিগ্রহ, চারটে গেল। এর মধ্যে এক তোমার পঞ্চ মহাব্রতটা কি করে হলো না, অহিংসা সত্য, অচৌর্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য এই পয়েন্টটা যোগ করে বর্তমান মহাবীর ওটা কি, ওই কনসেপ্টটা কি ধার করে ওটাকে তিনি করলেন পঞ্চ মহাব্রত। ঠিক আছে, তাহলে গেল এটা। তাহলে 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, যার জন্ম হয় হচ্ছে বেনারসে, অশ্ব সেনের ছেলে। ঠিক আছে, তার চতুর্জাম ব্যাপারটা কনসেপ্টটা কিন্তু তারই। সেখান থেকে আরেকটা জিনিস যোগ করে পঞ্চ মহাব্রত করে হচ্ছে কি আমাদের বর্তমান মহাবীর। আছে বর্তমান মহাবীরের সময়কালটা একটুখানি, যেটা তোমাকে একটু আগে বললাম, সময়কালটা দুটো অপশন আছে এখানে, দুটোই তোমরা মনে রাখো। একটা হচ্ছে 599 থেকে 527, আরেকটা হচ্ছে তোমার 540 থেকে মানে 540 থেকে তোমার 468। ওকে, এই দুটো জিনিস মনে রাখো। আরেকটা হচ্ছে দেখো জৈন প্রথা অনুযায়ী জীবন থেকে মুক্তি লাভের উপায়, জৈন প্রথা অনুযায়ী তোমার জীবন মানে মোক্ষা, মোক্ষা যাকে বলে, মোক্ষা লাভ করলাম। তাহলে জীবন থেকে মানে মোক্ষ লাভের মানে অর্থাৎ ঈশ্বর দর্শনের উপায়টা কি? হ্যাঁ, তাহলে এখানে বলছে জৈন প্রথা অনুযায়ী জীবন থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে তোমার ত্রিরত্ন। ত্রিরত্ন মানে হচ্ছে সদ্বিশ্বাস, সদাচরণ, সদ্জ্ঞান। দেখো এখানে সম্ভবত আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে ত্রিরত্ন যেটা এখানে বলছে রাইট ফেথ, রাইট বিহেভিয়ার আর রাইট নলেজ। ঠিক আছে, রাইট ফেথ, রাইট বিহেভিয়ার এন্ড হচ্ছে তোমার রাইট নলেজ। ওকে, আচ্ছা বর্তমান মহাবীর তোমার 42 বছর বয়সে ঋজুপালিকা নদীর তীরে, 42 বছর বয়সে ঋজুপালিকা। আচ্ছা, নদীর নামটা একটু টাফ আছে। ঠিক আছে, 42 বছর বয়সে তোমার ঋজুপালিকা নদীর তীরে কেবলিক বা কৈবল্য লাভ করেন। ঠিক আছে, 42 বছর বয়সে ঋজুপালিকা নদীর তীরে উনি কেবলিক বা কৈবল্য লাভ করেন। আচ্ছা, গ্রামটার নামটা কিন্তু মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে জিবি গ্রাম, জিবি গ্রামে আর কি ওখানে করে রেখে। ওকে, আচ্ছা 30 বছর। আচ্ছা, এখানে একটা কথা আছে, একটু খুঁটি আমাদের এটা জানতে হবে। কি বলছে দেখো, যে বর্তমান মহাবীর was born in কুন্দগ্রাম। আচ্ছা, বর্তমান মহাবীরের জন্ম হয় বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রামে। ঠিক আছে, গ্যাত্রিক নামক ক্ষত্রিয় রাজবংশ। তাহলে বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রামে, বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রামে গ্যাত্রিক নামক ক্ষত্রিয় রাজবংশে সিদ্ধার্থ আর লিচ্ছবি রাজবংশের কন্যা ত্রিশলা। সিদ্ধার্থ আর লিচ্ছবি রাজবংশের কন্যা ত্রিশলা, ওর বাবা আর মার নাম নাকি। ঠিক আছে, গেল এটা। আর তার এখানে বলছে দেখো সিদ্ধার্থ ওয়াজ কিং অফ গ্যাত্রিক ডাইনাস্টি। ঠিক আছে, কিন্তু আসে পরীক্ষায়। আচ্ছা, মা হচ্ছে তোমার লিচ্ছবির রাজবংশের কন্যা ত্রিশলা। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে দেখো যখন ওরা 30 বছর বয়স তখন ওনার বাবার মৃত্যু ঘটে। তিনি এরপর একটু অ্যাস্থেটিক মানে কি বলতো, মানে নৈরাশ্যবাদী একটু হয়ে পড়েন। 13 বছর মানে উনি ওইভাবে মানে হতাশার মধ্যে থাকবার পর আর কি বলো, তিনি জিবি গ্রামে 42 বছর বয়সী ঋজুপালিকা নদীর তীরে কেবলিক বা কৈবল্য লাভ করেন। ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আর এখানে বলছে দেখো কেবলিন শব্দের অর্থ হচ্ছে তোমার কি মানে যেটা বলো জিন। আচ্ছা বলছি তোমাকে দেখো, এটা জিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় যাকে বলে, জিতেন্দ্রীয় মানে আমি 3টে ইন্দ্রিয়ই জয় করেছি। জিন শব্দের অর্থ জিতেন্দ্রীয়, আর কেবলিন মানে কৈবল্য লাভ করা যাকে বলা যায়। ঠিক আছে, আচ্ছা এইটি গেল মোটামুটি। আর আরেকটা কথা, এই ওয়াইফের নাম নিয়ে ভীষণ কনফিউশন হয়। দেখো যশোদা কিন্তু এটা, ঠিক আছে, গৌতম বুদ্ধের ওয়াইফ যেমন হচ্ছে যশোধারা, কিন্তু আমাদের বর্তমান মহাবীর ওয়াইফ হচ্ছে কিন্তু যশোদা, যশোদা। ওকে, যশোদা। আর কন্যা হচ্ছে কিন্তু প্রিয় দর্শনা, ওনার কিন্তু মেয়ে কন্যা প্রিয় দর্শনা। আর জামাই হচ্ছে জামেলি, জামেলি হচ্ছে কিন্তু বর্তমান মহাবীরের জামাই, যে বর্তমান মহাবীরের ফার্স্ট ডিসিপল ছিল। ডিসিপল মানে ফলোয়ার ছিল আগে। ঠিক আছে, প্রথম ওর শিষ্যত্ব গ্রহণ করে আগে। ঠিক আছে, গেল মোটামুটি এটা গেল। আচ্ছা, অন্যদিকে দেখো গৌতম বুদ্ধ। আচ্ছা, গৌতম বুদ্ধের ব্যাপারটা এখান থেকে দেখি আমরা। গৌতম বুদ্ধ যেটা বলছে, গৌতম বুদ্ধের সময়কালের মধ্যে যেটা 567 থেকে 400, এখানে কিন্তু দেখো দুটো ডেট আছে, 567 থেকে 486, আরেকটা হচ্ছে 563 থেকে 483 বিসি। দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। তাহলে একটা হচ্ছে 567 থেকে 486 বিসি, আরেকটা হচ্ছে 563 থেকে 483 বিসি। ওকে, আচ্ছা গৌতম বুদ্ধ মানে বুদ্ধ কথার অর্থ তো হচ্ছে তোমার জ্ঞানী যাকে বলে। আচ্ছা, তার নিকনেম এটা কিন্তু পরীক্ষায় দেয় সিদ্ধার্থ বা গৌতম, গৌতম আর কি। ঠিক আছে, তার আসল নাম ছিল সিদ্ধার্থ। পরবর্তীকালে তার জন্মের পরে তার মা সতীকারকে আক্রান্ত হয়ে মারা যান। তার মাতৃশশা মানে আরেকজন মহিলা গৌতমী তাকে লালন পালন করেন, তার নাম হয় পরবর্তীকালে গৌতম আর কি। ঠিক আছে, আসল নাম কিন্তু সিদ্ধার্থ। ওকে, আর তাহলে গৌতম বুদ্ধের সময়কালটা হচ্ছে 563 বিসি থেকে 486 বিসি, অথবা কোন কোন ঐতিহাসিক বলেন 563 থেকে আগে তোমার 483 বিসি। ওকে, হয়ে গেল। আচ্ছা, গৌতম বুদ্ধ এখন জন্ম হয়েছিল কোথায়? এটা যেটা বললাম বিসিএস যেটা এসেছিল প্রশ্নটা, এটা নিয়ে খুব কনফিউশন হয়ে গেছিল আমাদের। সিদ্ধার্থ বা গৌতম ওয়াজ বর্ন ইন হচ্ছে তোমার বৈশাখী পূর্ণিমার দিন। যেখানে হচ্ছে দেখো বৈশাখী পূর্ণিমার দিন লুম্বিনী উদ্যানে শাক্য রাজবংশে
বৈশাখী পূর্ণিমা দিন শাক্য রাজবংশে লুম্বিনী উদ্যানে নেপালে, ওনার জন্ম কিন্তু ভারতে হয়নি, নেপালে হয়েছে, এটা গেল। আচ্ছা, ওনার বাবা গৌতম বুদ্ধের বাবা হচ্ছে শুদ্ধোধন, শুদ্ধোধন, আর মা হচ্ছে মহামায়া, মহামায়া বা অনেকে বলে মায়া দেবী, মা হচ্ছে কিন্তু মহামায়া বা মায়া দেবী, পিতা হচ্ছে শুদ্ধোধন। জন্মটা হয় হচ্ছে তোমার যেটা বললাম আর কি একটু আগে, কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে, ঠিক আছে, কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে শাক্য রাজবংশে নেপালে। ওকে, আচ্ছা, মোটামুটি গেল। ওর মানে গৌতম বুদ্ধের জন্মের 7 দিনের মধ্যেই তার মা সূতিকা রোগে আক্রান্ত হয়ে মারা যান, এবং তার ফলে তার বিমাতা বা মাতৃশস্য যাকে বলে আর কি, ঠিক আছে, দাইমা আর কি, গৌতমী তাকে লালন পালন করেন, সুতরাং অটোমেটিক্যালি তার আরেকটা নাম হয়ে যায় গৌতম আর কি বলে, ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধের 16 বছর বয়সে বিবাহ হয়, ওয়াইফ হচ্ছে কিন্তু যশোধারা, এই যে একটা বললাম যশোধারা, কিন্তু হ্যাঁ ওটা ছিল যশোদা, এটা কিন্তু হচ্ছে যশোধারা, ভেরি ইম্পর্টেন্ট, এখানে মনে রাখবে এটা। আচ্ছা, আর এই যে নেপালে হয়েছিল জন্ম কিন্তু এখানে বলছি, ঠিক আছে। আচ্ছা, যশোদা বা, তাহলে এটা গেল হচ্ছে যশোধারা, তাহলে গৌতম বুদ্ধের ওয়াইফ কিন্তু হচ্ছে যশোধারা, ঠিক আছে, বারবার করে আমি এই কারণেই বলছি যাতে ভুল না হয়ে যায়। ওকে, আচ্ছা, আর তাদের বিবাহিত জীবন 13 বছর, 13 বছর তারা স্বচ্ছন্দে বিবাহিত জীবন অতিবাহিত করেন। এরপর তার একটা ছেলে হয়, পুত্র রাহুল আর কি বললো, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট ওয়ার্ডে বলছে, দেখো গৌতম বুদ্ধের ব্যাপারে 3টি জিনিস আছে। একটা হচ্ছে তোমার মহাভিন নিষ্ক্রমণ। আচ্ছা, মহাভিন নিষ্ক্রমণ মানে দেখো হচ্ছে মহাভিন নিষ্ক্রমণ মানে তিনি যখন সংসার ত্যাগ করলেন, দ্যাট ইজ কল্ড মহাভিন নিষ্ক্রমণ। আর মহাপরিনির্বাণ মানে মারা যাওয়া, মহাপরিনির্বাণ মারা যাওয়া, মহাভিন নিষ্ক্রমণ সংসার ত্যাগ। ওকে, তাহলে ব্যাপারটা এখানে হচ্ছে, দেখো বলছে যে গৌতম বুদ্ধ আর কি তোমার মহাভিন নিষ্ক্রমণ মানে হচ্ছে গৌতম বুদ্ধ লেফট হিজ ফ্যামিলি আর কি, এন্ড হিজ প্লেস, আচ্ছা, হিজ প্যালেস। আচ্ছা, এখানে দেখো গৌতম বুদ্ধ, দেখো দুটো কথা আমি বলেছি, গৌতম বুদ্ধের ঘোড়ার নামটা কি পরীক্ষায় আসে, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম হচ্ছে কিন্তু কান্তাকা, হর্সের নাম হচ্ছে কান্তাকা, ভেরি ইম্পর্টেন্ট আর কি। আর তার চ্যারিটি মানে তার যে রথের সারথি, সেটা তার নাম হচ্ছে চন্দন। গৌতম বুদ্ধের দুজন ছিল, দুজন তোমার ভেরি ইম্পর্টেন্ট গুরু ছিলেন আর কি। একটা হচ্ছে আলারা কালমা, একটা হচ্ছে উদ্রাকা রামাপুত্র, একটা হচ্ছে আলারা কালমা, একটা হচ্ছে উদ্রাকা রামাপুত্র। নাম দুটো একটু কঠিন, একটু ভালো করে খেয়াল রাখো। আলারা কালমা এন্ড হচ্ছে তোমার উদ্রাকা রামাপুত্র, আলারা কালমা এবং উদ্রাকা রামাপুত্র, এই যে আলারা কালমা আর উদ্রাকা রামাপুত্র, এই দুজন হচ্ছে গৌতম বুদ্ধের কি গুরু। আর গৌতম বুদ্ধের ঘোড়ার নাম হচ্ছে কান্তাকা, আর তোমার চ্যারিটির মানে বাংলায় বলে যেটাকে তোমার রথের সারথি আর কি, সে হচ্ছে কি চন্ন, ওয়াই হচ্ছে যশোধারা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট গেল এটা। তার সেটি বললাম যে 13 বছর সংসার জীবন কাটানোর পর তারপরে তিনি আর কি সংসার ত্যাগ করেন, সম্ভবত 30 মানে কোন ঐতিহাসিক বলে 29, কোন ঐতিহাসিক বলে 30 বছর বয়সে। এটা মানে এই জিনিসগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ সেই সময় যেরকম ইতিহাস লেখা হয়েছে সেই অনুপাতেই তথ্যগুলো আমরা পাচ্ছি আর কি, ঠিক আছে। 29 বছর বয়সে, আচ্ছা, এবং 6 বছর সেভাবে এদিক সেদিক ঘোরবার পর ঈশ্বরের সন্ধান উনি পাননি। উনি মানে প্রথমে আমাদের যেটা স্বাভাবিক ধারণা হয় যে না খেয়ে থাকলে বা শরীরকে কষ্ট দিলে হয়তো খুব দ্রুত ঈশ্বর দর্শন হয়, কিন্তু আসলে কিন্তু সেটা কিছুই না। এবং সেটা তিনি পরবর্তীকালে রিয়েলাইজ করেন। প্রথমে ওনার ধর্মগুরু ছিলেন হচ্ছে আলারা কালমা, দ্বিতীয় গুরু উদ্রাকা রামাপুত্র, ভালো কথা। আচ্ছা, তারপর যেটা হচ্ছে গৌতম বুদ্ধ রিয়েলাইজ দ্যাট সেলফ টর্চার অর অ্যাসকেটিজম ইজ নট দ্য রাইট পাথ, এটা কিন্তু তার ঠিক পথ নয় আর কি বলে, ঠিক আছে। সো আফটার টেকিং এ পট অফ মিল্ক, মানে ওই যে তার প্রথম যে ডিসিপল ছিল ফলোয়ার সুজাতা এক বাটি পায়েস খেয়ে উনি কোথায় করলেন এটা না 49 বছর বয়সে। আচ্ছা, দেখো এই যেমন 42 বছর বয়সে, কিন্তু 49 সরি, এ হচ্ছে 42 বছর বয়সে, আর এ তোমার তখন ছিল বলতে গেলে প্রায় ওই 34-35 বছর বয়স এরকম হবে আর কি, ঠিক আছে। উনি একটানা 49 মানে সুজাতা পায়েসকে উনি একটানা 49 দিন তিনি একটা পিপুল গাছের নিচে আর কি, হ্যাঁ, নৈরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে, ঠিক আছে, উনি একটা 49 দিন যোগারূঢ় অবস্থায় একটা পিপুল গাছের নিচে উনি যোগারূঢ় অবস্থায় মানে যোগে একটা 49 দিন ওই অবস্থাতেই থাকলেন, এবং তারপর তিনি ঈশ্বর দর্শন পেলেন, ঠিক আছে। তাহলে সেটি বলতে দেখো, সো আফটার টেকিং পট অফ মিল্ক ফ্রম হিজ ফার্স্ট ফলোয়ার সুজাতা he went to a deep meditation মানে তিনি ধ্যানমগ্ন হন একটা 49 দিন। আচ্ছা, under the people tree, একটা পিপুল গাছের নিচে, the bank of নৈরঞ্জনা রিভার, আচ্ছা, in the place of Uruvilla at Gaya, যাকে আমরা পরবর্তীকালে নাম হচ্ছে বৌদ্ধ গয়া যাকে বলে, বুদ্ধগয়া বলে, বিহারে কিন্তু এটা অবস্থান করছে বুদ্ধগয়াটা, ঠিক আছে। আর তারপর থেকে হচ্ছে তিনি নির্বাণ লাভ করেন, মানে এনলাইটেন্ড মানে হচ্ছে আলোক প্রাপ্ত হলেন। এবং বুদ্ধ কথার অর্থ হচ্ছে স্যাপিয়েন্ট বা জ্ঞানী, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে স্যাপিয়েন্ট বা জ্ঞানী। আর তথাগত মানে যিনি সত্যের সন্ধান পেয়েছেন, তথাগত শব্দের অর্থ হচ্ছে যিনি সত্যের সন্ধান পেয়েছেন। ওকে, আচ্ছা, তথাগত রায় বোধহয় এখন সম্ভবত মেঘালয়ের গভর্নর বোধহয়, হ্যাঁ, এটা না, জাস্ট এটা মনে পড়লো বলে।
বললাম আচ্ছা মোটামুটি গেল এটা। আর গৌতম ডেলিভারিজ বাজার, আরেকটা যেটা হচ্ছে দেখো গৌতম যেটা ধর্মচক্র প্রবর্তন, মানে গৌতম বুদ্ধ প্রথম আর কি তোমার এই জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ প্রথম 5 জন তার সন্ন্যাসীর মধ্যে তার এই ধর্মটা প্রথম বিতরণ করেন। যেটা ইংলিশটা হচ্ছে, ইংলিশ টার্মটা হচ্ছে সারমান বা প্রিচ যাকে বলা, ঠিক আছে, ধর্মীয় বক্তৃতা যাকে বলা যায়, এটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। আর উনি মারা যান হচ্ছে তোমার বলতে গেলে 80 বছর বয়সে কুশীনগরে তার মৃত্যু হয়। গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে তার মৃত্যু হয় মহাপরিনির্বাণ, ঠিক আছে। আচ্ছা, 4টি বুদ্ধিস্ট কাউন্সিল, ভেরি ইম্পর্টেন্ট, দেখো এটা পরীক্ষায় ভীষণ আসে। 4টি বুদ্ধিস্ট কাউন্সিল আমি বলছি, তোমরা লিখে দাও। দেখো 4টি বুদ্ধিস্ট কাউন্সিল এইভাবে মাথায় রাখতে হবে। দেখো রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র আর কাশ্মীর বা জলন্ধর। 4টি বুদ্ধিস্ট কাউন্সিল ছিল রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর বা জলন্ধর। পরপর এই 4টে। এবার সালগুলো একটু মনে রাখো মনে, 483 বিসি, 383 বিসি, 250 বিসি আর ফার্স্ট এডি, ঠিক আছে। তাহলে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র আর কাশ্মীর বা জলন্ধরের পরপর 4টে মানে বুদ্ধিস্ট কাউন্সিল হয়। সালগুলো 483 বিসি, 383 বিসি, 250 বিসি ফার্স্ট এডি। আর কার কার আমলে, কোন কোন রাজার আমলে হয়েছিল সেটা বলতে হবে। অজাতশত্রু, কালাশ, অশোক, কনিষ্ক। আর ওদিকে প্রেসিডেন্ট কে গেছিলেন, নামগুলো একটু বিচ্ছিরি। প্রেসিডেন্ট যেমন হচ্ছে, প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে মহাকাশ্যপ, তারপরে সভাকমি, তারপরে তিস্সা মুগলিপুত্র, আর লাস্টে একটা বসুমিত্র অশ্বঘোষ। তাহলে দেখো 4টি বুদ্ধিস্ট কাউন্সিল তোমরা আস্তে আস্তে লেখো। প্রথমটা হচ্ছে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর বা জলন্ধর। 4টে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর বা জলন্ধর, 4টে। সালগুলো হচ্ছে 483 বিসি, 383 বিসি, 250 বিসি ফার্স্ট এডি। আচ্ছা, কোন কোন রাজার আমলে হয় সেটা হচ্ছে অজাতশত্রু, কালাশ, অশোক, কনিষ্ক। আর ওর থেকে প্রেসিডেন্ট হচ্ছে মহাকাশ্যপ, সভাকমি, তিস্সা, মুগলিপুত্র আর বসুমিত্র অশ্বঘোষ, ঠিক আছে। আচ্ছা, 2টো জৈন কাউন্সিল হয়। জৈন কাউন্সিল যদি পরীক্ষায় আসে না তাও জেনে রাখো, যদি আসে বলা যায় না কিছু। 3rd বিসি আর 5th এডিতে 2টো জৈন কাউন্সিল হয়েছিল, পাটলিপুত্র এবং বল্লভীতে। 3rd বিসি আর 5th এডিতে 2টো জৈন কাউন্সিল হয়েছিল, পাটলিপুত্র এবং বল্লভীতে। আর প্রেসিডেন্ট ছিল খুবই বিশ্রী নাম, একটা হচ্ছে স্থূলভদ্র, মোটা সোটা আর কি, ঠিক আছে, স্থূলভদ্র। আরেকটা হচ্ছে দেবার্ধি ক্ষমা শ্রমণা, একটা হচ্ছে স্থূলভদ্র, দ্বিতীয়টা হচ্ছে দেবার্ধি ক্ষমা শ্রমণা, ঠিক আছে। মোটামুটি আশা করি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের দিলাম পরীক্ষার জন্য, খুবই এক্সাম পার্সপেক্টিভ এগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের এটা ভবিষ্যতের জন্য মানে এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট হবে। তোমরা একটা কাজ করবে, খাতা এগুলো অবশ্যই লিখে রাখবে, যেগুলো ভিডিওটা পজ করে বারবার চালিয়ে নামগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে একটা আলাদা করে হিস্ট্রির খাতা করবে। এই নোটগুলো এর মধ্যে কিন্তু অবশ্যই করেই রাখবে, ওকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। ক্লাস ডাউনলোড হলি মানে ক্লাস আপলোড, আমি যখনই ক্লাস আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, ওকে। থ্যাংক ইউ। আজকের মতো শেষ হচ্ছে, থ্যাংক ইউ।